বলা হয় বুদ্ধিমান মানুষকে একবার বললেই বোঝে আর বোকাকে পুরো রাত বললেও বোঝে না। ভারত এমন কি জিনিস শিখেছে যে একদিকে ইসরায়েলের সঙ্গে ডিল করছে, অন্যদিকে ইরানের সঙ্গে ডিল করছে, তৃতীয় দিকে আমেরিকার সঙ্গেও ডিল করছে। আর এই সবের মাঝেও ভারত চুপচাপ থেকেও যাচ্ছে। এই সময়ের মধ্যে রাতারাতি কি ইরান ভারতের জন্য একটা করিডর তৈরি করছে? আর এই করিডরটা কি কাজ করবে? জিওপলিটিক্সে অনেক কিছু চলছে। সব সময়ের মতো ওয়ার্ল্ড পলিটিক্সের এই এপিসোডে জানতে পারবেন অনেক কিছু। স্ক্রিনে একটা ভিডিও দেখুন, আর এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ভারত কিভাবে তার ডিপ্লোমেসি চালায়। এটা ইউএনের একটা ভিডিও। ইউএনে ইউএই একটা প্রস্তাব নিয়ে এসেছে, আর এই প্রস্তাবটা ছিল ইরানের কাজকর্ম নিয়ে। এখন কোন কাজকর্ম? যদি ইরানকে দেখি, তারা বলে যুদ্ধে সব কিছুই চলে, তাই ইরান তাদের মতে যা ঠিক তাই করছে, স্ট্রেট বন্ধ করে দিচ্ছে। এখন তাদের যুদ্ধের জন্য এটা ঠিক, তাই তারা এটা করছে। তাই এখানে ইউএই এসে বলছে, দেখো তোমাদের যুদ্ধ তোমাদের ব্যাপার, কিন্তু পুরো দুনিয়াকে টেনশনে ফেলছো কেন? তোমাদের জন্য সারা দুনিয়ার সমস্যা কেন হবে? স্ট্রেট বন্ধ করা ঠিক না, এতে সারা পৃথিবীতে সমস্যা বাড়ছে। এই বিষয়টা নিয়ে ইউএই গতকাল ভারতকে ফোনও করেছিল, আর আজ দেখা যাচ্ছে যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে, যেখানে ইউএনএ ভারত ইরানের বিরোধিতা করেছে। Thank you to the Secretary General of the IMO for his efforts and focus on seafarers and the maritime economy. We convey our deepest condolences to families of seafarers injured or killed in the ongoing conflict in West Asia. Of the 7 fatalities mentioned by the Secretary General, 3 are Indian seafarers, 4 more are injured, and 1 is missing. India remains deeply concerned about the evolving situation and continues to call for de-escalation. আর কড়া ভাষায় বলা হয়েছে যে আন্তর্জাতিক পথ বন্ধ করা ভুল, এতে সারা দুনিয়ার সমস্যা বাড়ে। এখন একটা বিষয় আপনি দেখছেন। অন্যদিকে যদি আপনার মনে প্রশ্ন থাকে যে এই যুদ্ধ কবে শেষ হবে, তাহলে আমি আগেও বলেছি যে যারা ভাবছে এই যুদ্ধ হঠাৎ করে হয়েছে বা ডোনাল্ড ট্রাম্প এতে ফেসে গেছেন, তারা ভুল ভাবছে। এটা পুরো প্ল্যান করে করা হয়েছে, আর যেভাবে এটা এগোচ্ছে এর লক্ষ্য অন্য কিছু। পিট হেগসেথ এর লক্ষ্য অন্য কিছু। হেগসেথ একটা বিবৃতি দিয়েছেন, আর সেই বিবৃতিতে তিনি কি বলেছেন? প্রথমেই তো পেন্টাগন হোয়াইট হাউসের কাছে $200 বিলিয়ন চেয়েছে, মানে প্রতিরক্ষা দপ্তর তাদের সরকারকে বলেছে 200 বিলিয়ন দাও, এই 200 বিলিয়ন দিয়ে অস্ত্র ব্যবহার করা হবে। এদিকে হেগসেথ এটাও বলেছেন যে ইরানকে প্রস্তুত থাকতে হবে, কারণ এখন আমরা বড় কিছু করতে যাচ্ছি। এখন এমন না যে আমেরিকা পিছিয়ে যাচ্ছে। কিছু খবরে তো এটাও বলা হয়েছে যে স্ট্রেট অফ হরমুজে আমেরিকা নামতে পারে, আর সেখানে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। নেতানিয়াহু সামনে এসেছেন, যদিও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা ছড়িয়েছিল যে তিনি আর বেঁচে নেই। এখন সমস্যা হলো মিসইনফরমেশন আর এআই একে অপরের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বোঝা মুশকিল। নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়িয়েছিল, তারপর তিনি অনেক ভিডিও আর ছবি পোস্ট করেন। তখন আবার আলোচনা শুরু হয় এগুলো কি সত্যি না এআই দিয়ে বানানো। কিন্তু নেতানিয়াহু কি বলেছেন? তিনি বলেছেন, আমরা এই লড়াইকে অনেকটাই সহজ করে ফেলেছি। শুরুতে ইরান যত মিসাইল ছুটছিল, এখন সেটা 90% কমে গেছে। ইরানের কাছে মিসাইলের সংখ্যা কমে যাচ্ছে। আমরা ইরানের ওপর 7,000-এর বেশি জায়গায় আক্রমণ করেছি, আর এতে তারা অনেকটাই দুর্বল হয়ে গেছে। স্ট্রেট অফ হরমুজ খুঁজে দেওয়ার জন্য আমেরিকার যুদ্ধ জাহাজ যাবে, আর ইসরায়েল বলেছে আমরা এতে সাহায্য করব। এখন এখানে যদি হেগসেথের বক্তব্যের কথা বলি, তাহলে তার বক্তব্যে আবার বুশ দ্বীপের নাম এসেছে, খার্গ দ্বীপ। তিনি বলেছেন এখানে যে সামরিক ঘাঁটি ছিল আমরা তা ধ্বংস করে দিয়েছি, আর এখন খার্গ দ্বীপে আমাদের অ্যাকশন নেওয়া আরও সহজ হবে। তাই আমি আগেও বলেছি, যারা ভাবছে এখানে গল্পটা অন্যরকম, তাদের বলে দিই, দেখানো একদিকে, আসল লক্ষ্য অন্যদিকে। এমন কিছু চলছে। খার্গ দ্বীপ হট সিটে আছে, আর এটা নিয়ে আমেরিকার পরিকল্পনা ধীরে ধীরে সামনে আসছে। যাই হোক, এখন এই সবের মধ্যে টেনশনের বিষয়টা কি? ভারত আর চীন এই 2 দেশই এখান থেকে তেল নিচ্ছিল। এই বিষয়টা নিয়ে তুলসী গ্যাবার্ডও বলেছিলেন যে হ্যাঁ, 2 দেশ আছে যারা এখান থেকে তেল নিচ্ছে। ভারতের জন্য এখন ইরান একটা নতুন প্রস্তাব দিয়েছে। 2 দেশের মধ্যে কথা চলছে। ডক্টর এস জয়শঙ্কর কথাবার্তাও শুরু করেছেন। এখানে ইরান একটা করিডর তৈরি করছে। এখন এই করিডরটা কি আলাদা করে কোথাও জমি কেটে খাল বানানো হবে? না, ওই পানিতেই। কারণ ব্যাপারটা হলো, প্রথমত তারা সমুদ্রে অনেক মাইন বসিয়ে দিয়েছে। এই মাইনগুলোর কারণে অনেক পথ বন্ধ হয়ে গেছে। যদি ওই পথ দিয়ে কোনো জাহাজ যায়, ইরান অনুমতি দিলেও যদি মাইনের সাথে ধাক্কা লাগে তাহলে জাহাজ উড়ে যাবে। এই অবস্থায় তারা একটা নির্দিষ্ট পথ তৈরি করেছে, যে বাকি জায়গায় তো মাইন পাতা আছে, কিন্তু একটা নির্দিষ্ট পথ আছে, এই এলাকা দিয়ে যদি জাহাজ যায় তাহলে সেটা বিস্ফোরিত হবে না। আর এই এলাকা তো আমাদের নিয়ন্ত্রণে আছে, তাই আইআরজিসির কাছে পরিষ্কার থাকবে কোন জাহাজ যাচ্ছে আর কোনটা না।
ভারতের প্রায় ২২টা জাহাজ আছে যেগুলো স্ট্রেট অফ হরমুজের কাছে দাঁড়িয়ে আছে। এখন বলা হচ্ছে যে ইরান একটা করিডর তৈরি করছে যাতে ভারতীয় জাহাজগুলোকে বের করা যায়, আর এটা কূটনৈতিকভাবে ভারতের জন্য একটা বড় সাফল্য হিসাবে ধরা হচ্ছে যে ইরান ভারতের জন্য এত বড় পদক্ষেপ নিচ্ছে। একটা জাহাজের ব্যাপারে বলা হচ্ছে যে ভারতকে $1 মিলিয়ন দিতে হয়েছে, মানে সেই জাহাজের মালিকদের দিতে হয়েছে, যদিও বাকি জাহাজগুলোর ক্ষেত্রে এমন কিছু বলা হচ্ছে না। বলা হচ্ছে যে বেশিরভাগ জাহাজ কূটনৈতিক উপায়ে বেরোচ্ছে, তাই এখানে ২২টা জাহাজ আছে যেগুলোকে বের করার চেষ্টা চলছে। বলা হচ্ছে যে 9টা জাহাজ বের হয়েও গেছে। এখন অনেকের মনে প্রশ্ন আসবে, প্রধানমন্ত্রী মোদি ইসরায়েলে গিয়েছিলেন, নেতানিয়াহুকে জড়িয়ে ধরেছিলেন, তারপর ফিরে এসে যখন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলো তখন তিনি খুব শক্ত কোনো কথা বলেননি। তাহলে ইরান ভারতকে এত সাহায্য করছে কেন? আসল কারণটা কি? প্রথম কথা আমি আপনাদের বলে দেই, আনুষ্ঠানিকভাবে হোক বা না হোক, সবসময় বলা হয় যে ভারত ইরান থেকে তেল নেয়। এটা গোপনে হতেও পারে, এর কোনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিতকরণ হয় না। যেমন চীন আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করে না। দ্বিতীয় কথা, ভারত চাবাহার বন্দরে অনেক বিনিয়োগ করে রেখেছে, 10 বছরের চুক্তিও আছে। তৃতীয় কথা, ইরানও খুব বুদ্ধি করে খেলা খেলছে। প্রথমত, ইরান চায় না যে একটা বড় বাজার হারিয়ে যাক, আর দ্বিতীয়ত, যদি তারা ভারতের সঙ্গে বেশি সমস্যা তৈরি করে তাহলে স্বাভাবিকভাবেই ভারত পুরোপুরি আমেরিকার পাশে দাঁড়াবে, যে এই পথ বন্ধ করাতে এখন আমাদেরও সমস্যা হচ্ছে, তাই আমাদের তো একটা পক্ষ নিতেই হবে। তাই এখানে ইরানও চায় যেন এমনটা না হয়, একটা ব্যালেন্স বজায় থাকুক। এদিকে পুরো বিশ্ব একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছে যে ভারত কারোর পক্ষ নিচ্ছে না। ভারত সবার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, নিজের প্রতিরক্ষা আর অর্থনীতি শক্ত করতে চায়, কারোর সঙ্গে লড়াই করতে চায় না। এটাও একটা বড় কারণ। এছাড়া ইরান আর ভারতের সম্পর্ক অনেক পুরনো, তাই সম্পর্ক এখনও পর্যন্ত ভালো আছে। এটাও একটা কারণ ধরা হচ্ছে যে ভারত এখানে কূটনৈতিকভাবে সফল হচ্ছে। এই পুরো বিষয়টা নিয়ে আপনার কি মত? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীকে ঘিরে এক বড় ধরনের গুপ্তচর বৃত্তির ঘটনা সামনে এসেছে, যা এখন নিরাপত্তা মহলে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কৌশাম্বী এলাকায় পুলিশ একটি বড় জাসুসি নেটওয়ার্কের খোঁজ পেয়েছে। তদন্তে জানা গেছে এই নেটওয়ার্ক পাকিস্তানের সঙ্গে যুক্ত কিছু হ্যান্ডলারের নির্দেশে কাজ করছিল এবং তাদের মূল লক্ষ্য ছিল ভারতীয় সেনার গতিবিধি নজরে রাখা। সবচেয়ে চিন্তার বিষয় হলো এই কাজটা করা হচ্ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। কিছু জায়গায় সৌরশক্তি চালিত আইপি ক্যামেরা বসানো হয়েছিল, যেগুলো দিয়ে লাইভ ভিডিও সরাসরি পাকিস্তানে পাঠানো হচ্ছিল। এই ক্যামেরাগুলো এমনভাবে লাগানো হয়েছিল যাতে সেনাবাহিনীর চলাফেরা, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অস্ত্র সংক্রান্ত তথ্য সহজে নজরে রাখা যায়। 14ই মার্চ পুলিশ একটি অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করে। প্রথমে বিষয়টা ছোট মনে হলেও ধীরে ধীরে জিজ্ঞাসাবাদে বড় চক্রের ইঙ্গিত পাওয়া যায়। ধরা পড়া ব্যক্তিদের মোবাইল ফোন পরীক্ষা করে দেখা যায় তারা আরও অনেক সন্দেহজনক লোকের সঙ্গে যোগাযোগ রাখত। সেখান থেকেই গোটা নেটওয়ার্কের সূত্র মিলতে শুরু করে। তদন্তে আরও জানা গেছে এই চক্রটি শুধু একটি জায়গায় নয়, বরং দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত প্রায় 50টি জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা করেছিল। ইতিমধ্যেই দিল্লি ক্যান্ট, নয়াদিল্লি রেল স্টেশন এবং সোনিপথের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কিছু ক্যামেরা লাগানো হয়েছিল। এই জায়গাগুলোকে বেছে নেবার কারণ হলো এখানে সেনাবাহিনীর যাতায়াত বেশি থাকে। এই পুরো ঘটনাটা সামনে আসে একেবারে কাকতালিকভাবে। পুলিশ যখন এলাকায় টহল দিচ্ছিল তখন তারা রাজ নামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা দেখতে পায়। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় যে সে সিসিটিভি বসানোর কাজ করছে, কিন্তু যখন সে বলে যে সে দিল্লি ক্যান্ট আর সোনিপথ রেল স্টেশনে ক্যামেরা বসাচ্ছে, তখন পুলিশের সন্দেহ আরও বাড়ে, কারণ এই ধরনের সংবেদনশীল জায়গায় অনুমতি ছাড়া এমন কাজ করা সম্ভব নয়। এরপর পুলিশ তাকে আরও জিজ্ঞাসা করে এবং তার কাছ থেকে আরও কিছু নাম জানতে পারে। সেই সূত্র ধরে একে একে আরও লোককে ধরা হয় এবং শেষ পর্যন্ত একটি বড় জাল ফাঁস হয়ে যায়। এই ঘটনার গুরুত্ব বুঝে এখন একাধিক বড় তদন্ত সংস্থা এই মামলায় যুক্ত হয়েছে। অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট, ফোন এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে, যাতে এই নেটওয়ার্কের বাকি সদস্যদেরও ধরা যায়। এখনও পর্যন্ত 6 জন গ্রেপ্তার হয়েছে এবং আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনাটা দেখিয়ে দিচ্ছে কিভাবে পরিকল্পনা করে দেশের সেনাবাহিনীর উপর নজরদারি চালানোর চেষ্টা করা হচ্ছিল। তদন্ত এখনও চলছে, আর আশা করা হচ্ছে আগামী দিনে এই গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত আরও বড় তথ্য সামনে আসবে।